আসসালামু আলাইকুম। আজকের লেকচারে তোমাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের কোর্স স্ট্রাকচার অ্যানালাইসিস অ্যান্ড ডিজাইন 1 ল্যাবের লেকচার নাম্বার 1। আজকে বেসিক্যালি তোমাদেরকে আমি শেখানোর চেষ্টা করব, সেটা হচ্ছে বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব ইন্ট্রোডাকশন টু দ্য কোর্স বেসিক কনসেপ্ট কম্পোনেন্টস অফ দ্য ট্রাশ। তো এখানে আমরা বেসিক্যালি দেখব হচ্ছে ইন্ট্রোডাকশন টু স্টিল ট্রাশ, ক্লাসিফিকেশন অফ ট্রাশ এবং টাইপস অফ স্টিল সেকশন। এই তিনটে বিষয়ে আমরা বেসিক্যালি এখানে আলোচনা করব। তো এই আলোচনার পরিপ্রেক্ষিতে প্রথমত আমরা স্টিল যে ফান্ডামেন্টালস এখানে দেখতে পাচ্ছ। তো এখানে আমরা বেশ বড় টাইপস অফ স্টিল স্ট্রাকচারের মধ্যে প্রথমত আমরা দেখতে পাচ্ছি যে যদি ট্রাস স্ট্রাকচার হয় সেটা বার বা ট্রাস মেম্বারের ক্ষেত্রে, তো এর উদাহরণ হিসেবে আমরা বলতে পারি বিম ট্রাস। ফ্রেম স্ট্রাকচারের জন্য যদি বলি, যেটা বিম বা কলামসের জন্য, সেটা হচ্ছে ট্রাস ব্রিজ। গ্রিড স্ট্রাকচারের জন্য আর্স ব্রিজ। আর্কের জন্য বলতে পারি কেবল স্টেট ব্রিজ। প্রি স্টেজ স্ট্রাকচারের জন্য বলতে পারি সাসপেনশন ব্রিজ। তো এখানে বেশ কিছু টাইপের হচ্ছে উদাহরণ দেওয়া আছে, যেমন ট্রাস স্ট্রাকচারের ফিগারটা আমরা দেখতে পাচ্ছি, পাশে দেখতে পাচ্ছি স্ট্রাকচারাল স্টিল ফ্রেম স্ট্রাকচার রিলেটেড এই ধরনের স্ট্রাকচার আমাদের দেশে বর্তমানে দেখা যায়। এটা তো আমরা দেখেই থাকি, ট্রাস ব্রিজ এটা। তারপরে হচ্ছে এটা হলো বেসিক্যালি হচ্ছে আর্ক ব্রিজ। এখন যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে অ্যাডভান্টেজ অফ স্টিল ব্যবহারটা, সেই স্টিল ব্যবহারের সুবিধাটা কি। এটার সুবিধা হচ্ছে হাই স্ট্রেন্থ পাওয়া যায়, এক নম্বর কথা। 2 নম্বর কথা হলো যে ইউনিফর্মিটি, দ্যাট মিন্স এটার ক্ষেত্রে দেখা যায় যে এটা টাইম কমায়, টাইম রিডিউস করে। এবং সাথে সাথে কনক্রিট যদি ব্যবহার করি, কনক্রিটের তুলনায় যদি স্টিল ব্যবহার করি, তাহলে সেক্ষেত্রে টাইমটা রিডিউসড হয়। এবং ইলাস্টিসিটি, আমরা সবাই জানি যে স্টিল হচ্ছে ইলাস্টিক। হুকস ল অনুসারে দেখা যায় যে কনক্রিটের থেকে স্টিলের ইলাস্টিসিটি বেশি। সো স্টিলের ইলাস্টিসিটিসের কারণে আমরা এটা ব্যবহার করতে পারি। মোমেন্ট অফ ইনার্শিয়া অফ স্টিল, আসলে দেখা যায় যে স্টিলে কোনো ক্র্যাক তৈরি হয় না, বাট মোমেন্টে ক্র্যাক তৈরি হয়, এটা একটা ফ্যাক্টর। ডিউরেবিলিটি অ্যান্ড পারফরম্যান্স, স্টিলের থেকে কনক্রিটের থেকে স্টিল অতি সহজে কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটা একটা সুবিধা। ডাক্টিলিটি, স্টিল হচ্ছে একটা ডাকটাইল ম্যাটেরিয়াল, যেখানে হচ্ছে কনক্রিট হচ্ছে একটা ব্রিটল ম্যাটেরিয়াল। সো সেই ক্ষেত্রে আমরা স্টিলটা ব্যবহার করতে পারি। এবং দেখা যায় যে স্টিলটা খুব সহজে স্ট্রাকচারের সাথে অ্যাড করা যায়। এবং দেখা যায় যে স্টিলের বিভিন্ন কম্পোনেন্ট যদি একত্রিত করতে চাই, তাহলে খুব সহজে কিন্তু আমরা ফ্যাস্টেন করতে পারি, জোড়া লাগাতে পারি। রেলিয়েবিলিটি, দ্যাট মিন্স স্টিল স্ট্রাকচার অনেক বেশি রেলিয়েবল কনক্রিটের থেকে, কারণ এটা খুব সহজেই ট্রান্সপোর্ট করা যায়, প্লেসিং করা যায়। পসিবল রিইউজ, দ্যাট মিন্স স্টিলের স্ক্র্যাপ ভ্যালু আছে, এটা নষ্ট হয়ে গেলে পুনরায় এটা রিসাইকেল করে ব্যবহার করা যায়, যেটা কনক্রিটের ক্ষেত্রে কোয়াইট ইম্পসিবল। তবে প্রত্যেকটা জিনিসের যেমন সুবিধা আছে অসুবিধা আছে, ঠিক তেমনই স্টিলেরও বেশ কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধাগুলো বললাম, এরপরে যদি আমি অসুবিধার কথা বলি, তাহলে প্রথমে মেইনটেনেন্স কস্ট। খুব সহজে বোঝা যায় যে কনক্রিটের থেকে স্টিল ব্যবহার করলে স্টিলের হচ্ছে মেইনটেনেন্স কস্টটা বেশি হবে। ফায়ার প্রুফিং কস্ট, অর্থাৎ স্টিলটা কনক্রিটের থেকে এর দেখা যায় যে এর গণনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, ফলে এটার ফায়ার প্রুফিং কস্টের জন্য এটা বেশি ব্যবহৃত হয়। এবং দেখা যায় বাকলিং, স্টিলের ক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় যদি কলাম ব্যবহার করা হয়, স্টিলের কলাম ব্যবহার করা হয়, তো সেই ক্ষেত্রে কলামের বাকলিং হতে পারে। এরপরে ফ্যাটিক, স্টিলের উপরে দেখা যায় যে একই লোড যদি বারে বারে অ্যাপ্লাই করা হয়, তো সেই ক্ষেত্রে স্টিলের ফ্যাটিক প্রপার্টিটা পরিলক্ষিত হয়। এরপরে অ্যাস্থেটিক্স, দ্যাট মিন্স হচ্ছে স্টিলে অতিরিক্ত পরিমাণে টাকা পয়সা খরচ করার পরে স্টিলের স্ট্রাকচারগুলো যদি আমি সৌন্দর্য বাড়াতে চাই, তাহলে দেখা যায় যে তার পিছনে আরও বেশি টাকা খরচ করতে হয়, এটা এক প্রকার অসুবিধা আমরা বলতে পারি। এরপরে আমরা যদি বলি যে স্টিল ডিজাইন স্পেসিফিকেশনের জন্য আমাদের কিছু কোড আছে, যেমন AISC, আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন; ASTO, আমেরিকান অ্যাসোসিয়েশন অফ স্টেট হাইওয়ে অ্যান্ড ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস, নট ট্রান্সপোর্টেশন অফিসিয়ালস; AREMA,
দ্যাট মিন্স আমেরিকান রেলওয়ে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মেইনটেন্যান্স অফ ওয়ে অ্যাসোসিয়েশন, AISI মানে এর ফুল মিনিং হচ্ছে আমেরিকান আয়রন অ্যান্ড স্টিল ইনস্টিটিউশনস। দ্যাট মিন্স এই চারটা যে অ্যাব্রিভিয়েশন এখানে আছে এটা খুবই ইম্পর্টেন্ট সরকারি চাকরি পরীক্ষার জন্য, প্লাস এই কোর্সের কুইজের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে যদি আমরা আসি ডিজাইন মেথোলজি, তো আমরা মোটামুটিভাবে জানি যে আমাদের রিকোয়ার্ড কন্ডিশনটাই হচ্ছে অ্যাভেলেবল স্ট্যান্ড এবং রিকোয়ার্ড স্ট্যান্ড হয় সমান হতে হবে, কিংবা রিকোয়ার্ড স্ট্যান্ডটা অ্যাভেলেবল স্ট্যান্ড থেকে ছোট হতে হবে, একটা বিষয় মাথায় রাখতে হবে। এবং LRFD দ্যাট মিন্স আমরা যে ডিজাইন স্ট্যান্ডটা ফলো করি সেটা হচ্ছে LRFD মেথড অথবা ASD মেথড। ASD মিন্স হচ্ছে অ্যালাউবল স্ট্যান্ড ডিজাইন এবং LRFD মিন্স লোড অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন মেথড। প্রথমত যদি ASDতে আসি, অ্যালাউবল স্ট্যান্ড ডিজাইনের কথা যদি আমি বলি, তাহলে মোটামুটিভাবে আমি বলতে পারি যে এই পদ্ধতিতে আমরা বলতে পারি যে অ্যালাউবল স্ট্যান্ড ইজ ইকুয়াল টু নমিনাল স্ট্যান্ডকে ফ্যাক্টর অফ সেফটিতে ভাগ করলে অ্যালাউবল স্ট্যান্ডটা পেয়ে যাব। এবং লোড অ্যান্ড রেজিস্ট্যান্স ফ্যাক্টর ডিজাইন মেথডে বলা যায় যে ফ্যাক্টর লোডটা অবশ্যই ফ্যাক্টর স্ট্যান্ডের সমান হবে অথবা ছোট হতে হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং এখানে ফ্যাক্টরগুলো গুণ করতে হবে। এবং এটা আমরা বলি ফ্যাক্টর লোড মানে লোড ইনটু লোড ফ্যাক্টর যেটা আছে কোড অনুসারে, এটা অবশ্যই। আর ফ্যাক্টর স্ট্যান্ড মানে রেজিস্ট্যান্স ইনটু রেজিস্ট্যান্স ফ্যাক্টর যেটা আছে, এটা আমরা খুব সহজেই বুঝতে পারলাম। এরপরে রেইনফোর্সমেন্টে যেরকম গ্রেড আছে ঠিক তেমনই স্টিলেরও গ্রেড আছে। এই গ্রেডগুলো ডিফাইন করছে হলো আমেরিকান সোসাইটি ফর টেস্টিং ম্যাটেরিয়ালস। এবং দেখা যায় যে যদি A36 যদি বলি স্টিল, তাহলে তার মিনিমাম ইয়েল পয়েন্টটা হবে 36 এবং টেনসাইল স্ট্রেংথ হবে 50 থেকে 80 KSI। যদি A572 আর গ্রেড 50 দ্যাট মিন্স ইয়েল পয়েন্ট হবে 50 এবং টেনসাইল হবে 65। একইভাবে A992 দ্যাট মিন্স তার ইয়েল পয়েন্ট হবে 50 এবং টেনসাইল স্ট্রেংথ হবে 65 এবং ইয়েল টু টেনসাইল রেশিও হচ্ছে ম্যাক্সিমাম 0.85। এগুলো কিন্তু কুইজের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্লাসিফিকেশন অফ স্ট্রাকচারাল স্টিল দ্যাট মিন্স কম্প্যাক্ট। কম্প্যাক্ট কথাটার অর্থটা হচ্ছে সেকশন রিসেস ইটস ফুল স্ট্রেংথ বিফোর লোকাল বাকলিং অকার্স। মানে লোকাল বাকলিং অকার হওয়ার আগেই যদি সেকশনটা ফুল স্ট্রেংথ অর্জন করে, তখন সেই সেকশনের স্ট্রেংথটা গভর্নড হবে বেসিক্যালি ম্যাটেরিয়াল স্ট্রেংথ দ্বারা। যদি লোকাল বাকলিং ঘটার আগেই যদি সেকশনটা ফুল স্ট্রেংথ অর্জন করে, সেই ক্ষেত্রে সেকশনের স্ট্রেংথটা গভর্ন করবে ম্যাটেরিয়াল স্ট্রেংথ দ্বারা, তখন সেটাকে বলবো আমরা কম্প্যাক্ট। আর নন কম্প্যাক্ট কাকে বলে? নন কম্প্যাক্ট বলে যদি কোনো একটা সেকশনটা ক্রস সেকশনের কোনো একটা অংশ যদি এরকম দেখা যায় যে ফুল স্ট্রেংথ অর্জন করছে লোকাল বাকলিং ঘটার আগেই, মানে পুরা না, যেমন পুরা যদি ঘটে তখন কম্প্যাক্ট, যদি কোনো একটা পোর্শন ঘটে তাহলে সেটাকে বলবো নন কম্প্যাক্ট। আর সিলিন্ডার হচ্ছে যদি লোকাল বাকলিং ঘটার আগে যদি ক্রস সেকশনটা ইয়েল্ড না হয়, তখন সেই ক্ষেত্রে হচ্ছে স্ট্রেংথটা গভর্ন করবে বাকলিং দ্বারা, যেটাকে আমরা বলছি হচ্ছে সিলিন্ডার। এবং আমেরিকান ইনস্টিটিউট অফ স্টিল কনস্ট্রাকশন, তো এই ক্ষেত্রে আমাদের বিভিন্ন টাইপের ক্রস সেকশনের শেপ দিয়েছে, যেমন কম্প্যাক্ট, নন কম্প্যাক্ট, সিলিন্ডার। এটা বেসিক্যালি ডিপেন্ড করে উইথ টু থিকনেস রেশিওর উপরে, যেটা আমরা টেবিলে পরবর্তীতে দেখব। তো এই ক্ষেত্রে বিভিন্ন নোটেশন আছে। ল্যামডা বলতে বোঝায় উইথ টু থিকনেস রেশিও, ল্যামডা পি হচ্ছে আপার লিমিট ফর কম্প্যাক্ট ক্যাটাগরি, ল্যামডা আর হচ্ছে আপার লিমিট ফর নন কম্প্যাক্ট ক্যাটাগরি। এটা মনে রাখতে হবে। যদি ল্যামডার মানটা ল্যামডা পি এর থেকে ছোট বা সমান হয়, তাহলে ফ্লেন্সটা হচ্ছে কন্টিনিউয়াসলি অ্যাটাচ টু দ্য ওয়েব, মানে ফ্লেন্সের সাথে ওয়েবটা অ্যাটাচড আছে, মানে দ্যাট মিন্স এটা হচ্ছে ফ্লেন্স, এটা হচ্ছে ওয়েব, এবং শেপটা হচ্ছে কম্প্যাক্ট। আর যদি ল্যামডার মানটা ল্যামডা পি এর থেকে বড় হয় কিন্তু ল্যামডা আর এর থেকে ছোট হয়, তাহলে সেটাকে বলবো নন কম্প্যাক্ট শেপ। এবং ল্যামডার মানটা যদি ল্যামডা আর এর থেকে বড় হয়, শেপটা হবে স্ল্যান্ডার। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। টাইপস অফ স্ট্রাকচারাল স্টিলের উপরে ভিত্তি করে প্রথমত আছে হচ্ছে হট রোলড স্টিল। যদি হট রোলড স্টিলের কথা বলি, তো সেই ক্ষেত্রে আমরা মনে রাখতে পারি, তো এটার জন্য বেসিক্যালি টেম্পারেচার দরকার হয় 1700 ডিগ্রি ফারেনহাইট, এবং এটা রিক্রিস্টালাইজেশন টেম্পারেচার যেটা বলা হয় সেটা, এবং রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের জন্যই হট রোলড স্টিলটা ব্যবহার করা হয়। এবং এই হট রোল স্টিল টিপিক্যালি চিপার দ্যান কোল্ড রোলড স্টিল।
কারণ হচ্ছে এটার মেইন কনসেপ্টটা হচ্ছে এরকম যে এই হট রোল্ড স্টিলগুলো সচরাচর ব্যবহার করা হয় এবং কোল্ড রোল্ড স্টিলের ক্ষেত্রে দেখা যায় যে এসেনশিয়ালি cold rolled steel is essentially hot rolled steel that has had further processing. So steel is proceed further in cold reduction mills. এই টাইপের স্টিলগুলা বেসিক্যালি আমরা করে থাকি কোল্ড রিডাকশান মিলে আমরা এগুলো তৈরি করে থাকি। অ্যাট রুম টেম্পারেচারে এগুলো করা যায়, রুম টেম্পারেচারে এগুলো তৈরি করা যায়। তবে আমরা যেটা বলে থাকি দ্য টার্ম কোল্ড rolled is mistakenly used on all products when actually the product name refers to the rolling of flat rolled sheet and coil products. That means এখানে হট রোল স্টিল এবং কোল্ড রোল স্টিলের মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে টেম্পারেচারের একটা পার্থক্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি বিল্ড আপ সেকশন। Build up members are obtained by connecting two or more plates or shape which then act as a single member. That means দুই বা ততোধিক মেম্বারকে বা প্লেটকে বা শেপকে একত্রিত করে আমরা বিল্ড আপ মেম্বারগুলো তৈরি করে থাকি, যেটা আমাদের প্রয়োজন সেই শেপে আমরা তৈরি করে থাকি। এখন স্ট্যান্ডার্ড রোল শেপের মধ্যে প্রথমত দেখতে পাচ্ছি ডাব্লু, হোয়াইট ফ্লেন্সকে ডাব্লু দ্বারা প্রকাশ করা হয়। তো এই ফিগারটা হচ্ছে অনেকটা এরকম, যেখানে দেখতে পাচ্ছি এর ফ্লেন্স সারফেসগুলো প্যারালাল হবে, বাট ফ্লেন্স থিকনেস ইজ নট নেসেসারিলি ইকুয়াল টু দ্য ওয়েভ থিকনেস, মানে ফ্লেন্স এবং ওয়েভের থিকনেস সমান নাও হতে পারে, একটা কনসেপ্ট এখানে আছে। আচ্ছা, এখন আমরা একটু দেখি যেটা হলো বিয়ারিং পাইল। এর শেপটা হচ্ছে এরকম, যেখানে দেখতে পাচ্ছি ফ্লেন্স সারফেসটা প্যারালাল হবে বাট ফ্লেন্স এবং ওয়েভের থিকনেস ইকুয়াল হবে, যেটার সংকেত হচ্ছে এইচপি। এরপর আমরা দেখতে পাচ্ছি আমেরিকান স্ট্যান্ডার্ড বিম, যার সংকেত হচ্ছে সিম্বল হচ্ছে এস, এবং এখানে দেখতে পাচ্ছি যে ইনার ফ্লেন্স সারফেসটা একটু স্লোপ আছে, ইনার ফ্লেন্স মানে ভিতরের দিকে হচ্ছে একটু স্লোপ আছে যেটা দেখতে পাচ্ছি। এরপরে চ্যানেল, এটা হচ্ছে সেকশন, এটা মোটামুটি দেখতে পাচ্ছি যে এএসসি ফ্লেন্স হ্যাভ স্লোপ ইনার ফ্লেন্স সারফেসেস, মানে ভিতরের দিকে ফ্লেন্সের ভিতরের দিকে কি আছে, স্লোপ আছে, যেটার চ্যানেলের সিম্বল হচ্ছে সি। এরপরে যদি আমরা দেখি টি শেপের জন্য, যেটার জন্য দেখছি যদি সিম্বলটা ডাব্লুটি হয়, তাহলে এটার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে ডাব্লুটি শেপস আর কাট ফ্রম এ হোয়াইট ফ্লেন্স থেকে কাট করে ডাব্লুটি শেপ তৈরি করা হয়, এবং এসটিটা কাট করা হয় হচ্ছে আমেরিকান স্ট্যান্ডার্ড বিমস, একটু আগে যেটা আমি বললাম আমেরিকান স্ট্যান্ডার্ড বিম, এবং এমটি শেপটা হচ্ছে বেসিক্যালি করা হয় নন স্ট্যান্ডার্ড আই শেপ থেকে করা হয়, এবং এইটারও দেখতে পাচ্ছি ভিতরের দিকে একটু স্লোপ আছে। এরপরে হলো স্টিল সেকশন আর স্টিল টিউব, হলো স্টিল সেকশন যেটাকে এইচএসএস বলা হয়, আর স্টিল টিউবকে টিএস বলা হয়। এটার প্রপার্টিটা হচ্ছে হলো দেখা যায় যে খুব ভিতরের দিকে কি একটা স্লোপ আছে, এটা দেখতে পাচ্ছি। এরপরে অ্যাঙ্গেলের ক্ষেত্রে এটার সংকেত হচ্ছে বা সিম্বল হচ্ছে এল, এবং এটার ক্ষেত্রে অ্যাঙ্গেল কাম ইন ইকুয়াল লেগ অর আনইকুয়াল লেগ সাইজ। এটার লেগ যেটা এটা কিন্তু ইকুয়াল বা আনইকুয়াল দুইটাই হতে পারে। এবং পরে যেটা আমরা দেখতে পাচ্ছি পাইপ, এর সিম্বলও পাইপ, এটাতে ফিগারটা দেখতে অনেকটা এরকম, এবং প্লেট যেটা ভেরি স্মল প্লেট, থিকনেসটা খুবই ছোট, যেটা সংকেত বা সিম্বলটা হচ্ছে পিএল। এরপরে লোডস ইনকাউন্টার্ড ইন স্ট্রাকচারাল স্টিল ডিজাইনের ক্ষেত্রে যে লোডগুলো আমরা কাউন্ট করে থাকি সেটা হচ্ছে টাইপস অফ লোডের মধ্যে ডেড লোড, মানে এক কথায় যে ট্রাসের ক্ষেত্রে যে সেলফ ওয়েটটা আছে সেটাই হচ্ছে ডেড লোড। আর লাইভ লোড বলতে বোঝায় স্ট্রাকচারের উপরে যে বিভিন্ন টাইপের যে লোডগুলো আসতে পারে, ট্রাকের লোড, বিভিন্ন টাইপের যে ভেহিকল লোড, কার বা মোটর সাইকেল বা হচ্ছে বিভিন্ন ধরনের মেশিন যদি রান হয় সেগুলো হচ্ছে আসলে লাইভ লোড। বিভিন্ন টাইপের মুভেবল লোডও কিন্তু লাইভ লোড হতে পারে। ফিউ এক্সাম্পল আছে, যেমন ফ্লোর লোডস, স্নো অন আইস, রেইন, ট্রাফিক লোড, ইম্প্যাক্ট লোড, ল্যাটারাল লোডস মানে হচ্ছে উইন্ড বা আর্থকোয়াকের জন্য যেটা আছে আর্থকোয়াক লোড, লঙ্গিটিউডিনাল লোড, হ্যাঁ, বা আদার্স যে লাইভ লোডগুলো আছে সেগুলোও কিন্তু বা ওয়াটার ইম্পোস্ট হতে পারে স্ট্রাকচারের উপরে, সেটাও হচ্ছে এক প্রকার লাইভ লোড। এরপরে আমরা একটু দেখব সেটা হচ্ছে ডিজাইন অফ অ্যান ইন্ডাস্ট্রিয়াল স্টিল রুফ ট্রাস।
প্রথমত আমরা একটু জানার চেষ্টা করি যে ট্রাশ কাকে বলে। এ ট্রাশ ইজ এ স্ট্রাকচার কম্পোজড অফ স্লেন্ডার মেম্বার্স জয়েন্ট টুগেদার অ্যাট দেয়ার এন্ডস পয়েন্টস। মানে হচ্ছে আসলে ট্রাশ হচ্ছে একটা স্ট্রাকচার, এমন একটা স্ট্রাকচার যার মাধ্যমে কতগুলো স্লেন্ডার মেম্বার্স একত্রিত করে এন্ডের সাথে একটা এন্ডের সাথে আর একটা এন্ড কানেক্ট করে এটা তৈরি করা হয়। এবং অবশ্যই ট্রাশগুলো একই প্লেনে কোএক্সিস্ট করবে। এবং দেখা যাবে যে বিষয়টা সেটা হচ্ছে যে টিপিক্যালি দ্য জয়েন্ট কানেকশন আর ফর্মড বাই বোল্টিং। একটা জয়েন্ট থেকে আর একটা জয়েন্ট কানেক্ট করতে হয় বোল্টিংয়ের মাধ্যমে আর ওয়েল্ডিংয়ের মাধ্যমে টু এ কমন প্লেট, একটা কমন প্লেটের মাধ্যমে যেটাকে বলা হয় গ্যাসেট প্লেট। এবং দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ ট্রাশ ইজ এ ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেলের মতোই দেখতে। আর লাস্ট ট্রাশেসগুলো আসলে বেসিক্যালি সেভারেল ট্রায়াঙ্গেলের মতোই লাগে। এবং দেখা যায় যে ট্রায়াঙ্গেল তৈরি করতে হলে কি ট্রাশে 3টা মেম্বার কানেক্ট করতে হয়। তো দেখা যায় যে ট্রাশ কনস্ট্রাক্টেড ইন দিস ফ্যাশন ইজ নোন অ্যাজ এ সিম্পল ট্রাশ। এর জন্য কিছু আমাদের অ্যাজাম্পশন করতে হবে। এই অ্যাজাম্পশনগুলো কুইজের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে ট্রাশ মেম্বারগুলো একে অপরের সাথে কানেক্টেড হবে এন্ড বাই এন্ড, মানে একটা মেম্বারের এন্ডের সাথে আর একটা মেম্বারের ফার্স্ট প্রান্ত এভাবে করে কানেক্টেড করতে হয়। এবং ট্রাশগুলো কানেক্টেড করতে হয় ফ্রিকশনলেস পিনের মাধ্যমে। ফ্রিকশনলেস পিনের মাধ্যমে আমাদের ট্রাশগুলো কানেক্টেড করতে হয়। এবং ট্রাশের স্ট্রাকচারটা লোডেড অনলি অ্যাট দ্য জয়েন্ট, মানে হচ্ছে ট্রাশের যে মেম্বারগুলো কানেক্টেড আছে তার লোডগুলা শুধুমাত্র জয়েন্টে কনসিডার করতে হয়। এই 3টা বিষয় বেসিক্যালি হচ্ছে ট্রাশ অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা হিসাব করব বা কনসিডার করব। এরপর অ্যাডভান্টেজ অফ ট্রাশ, প্রথমত কুইক ইনস্টলেশন, মানে খুব তাড়াতাড়ি খুব সহজেই প্র্যাকটিক্যাল ফিল্ডে হচ্ছে এটা ইনস্টল করা যায় বা ইম্পোজ করা যায়, সেটেল করা যায়। ইনক্রিজড স্পান, মানে এটার সাহায্যে খুব সহজেই একটা কলাম টু কলামের স্পান বাড়ানো যায়। লোড ডিস্ট্রিবিউশন, এটার মাধ্যমে খুব সহজেই অনেক বড় ক্যাপাসিটি লোড বেয়ার করার জন্য ট্রাশের স্ট্রাকচারগুলো আমরা ইউজ করতে পারি। অ্যাক্সেসিবিলিটি, দ্যাট মিনস ট্রাশের স্ট্রাকচারগুলোতে অনেক বেশি আলো বাতাস প্রবেশ করার সুযোগ পায় বা অনেক বেশি স্পেস থাকে। তারপরে আমরা যদি দেখি টাইপস অফ ট্রাশের মধ্যে প্রথমত হচ্ছে বাউ স্ট্রিং ট্রাশ, এই টাইপের ট্রাশ, টন ল্যাটিস ট্রাশ, তারপরে হচ্ছে প্রাট ট্রাশ, সিজার ট্রাশ, ক্যামেল ব্যাক প্রাট ট্রাশ, সটু ট্রাশ, প্রাট ট্রাশ, মডিফাইড লিঙ্ক ট্রাশ, ট্রাশ উইথ মনিটর, ফিঙ্ক অর ফ্রেন্স, নি ব্রেস ট্রাভার্স ব্যান্ড এটাও, ফ্যানপিং, হৌ ট্রাশ, পরে হৌ ট্রাশ এটাও, ওয়ারেন ট্রাশ, হোপিস ট্রাশ, ওয়ারেন ট্রাশ। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ট্রাশের কথা আমি এখানে বললাম। এটাই ছিল মূলত এই কোর্সের লেকচার নাম্বার 1। আশা করছি তোমরা মনোযোগ সহকারে শুনলে এবং দেখলে বুঝতে পারবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।